আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক মামলা নেই, সব মামলা অপরাধের বললেন প্রধানমন্ত্রী। কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে দিশেহারা বিএনপি, নিজেরাই বিপদে, মন্তব্য ওবায়দুল কাদের। খেলায় অচিরেই পরাজিত হবে আওয়ামী লীগ, বললেন রিজভী। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস, হিট অ্যালার্ট জারি। রাজধানী বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম। আলু, মাছের দাম চড়া। সিন্ডিকেটের কারণে বরিশালে ক্রয় ক্ষমতার বাইরে ডাব। প্রিয় দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই অগ্নিসন্ত্রাসের মতো অপরাধের মামলা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি কৃষি খাতের উন্নয়নে নেতাকর্মীদের আরও বেশি ভূমিকা প্রত্যাশা করেন। রাকিব হাসানের রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরেন সরকার প্রধান। ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পেও আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময় কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে বিএনপি কখনো কৃষিতে মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা, আমাদের ভৌগোলিক অবস্থান সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিবেশ রক্ষা করা, আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো কোনো রাজনৈতিক নয়, সবগুলি সহিংসতা আর দুর্নীতির মামলা উল্লেখ করে বিচার কাজ দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। জিয়ার ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন, স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে দিশেহারা বিএনপি, নিজেরাই বিপদে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। কাদের বলেন, বিএনপির হাল ধরার এখন আর কেউ নেই, তাই পথহারা পথিকের মতো অযৌক্তিক কথা বলে যাচ্ছে দলটির নেতারা। দেশের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান অন্তরায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি। মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যে কোনো মূল্যে এদেরকে রুখে দিতে হবে। কিন্তু শেখ হাসিনা সেই নির্বাচন, যে নির্বাচন কোথায় কোথায় ফখরুল বলে মহাবিপদে, মহাবিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ। কি করবে?
হাল ধরার কেউ নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশেহারা। বিএনপি সহ নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে অচিরেই সে খেলায় তারা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি এ দাবি করেন। জনসমর্থনবিহীন সরকার টিকে থাকার জন্য বিরোধী নেতাকর্মীদের উপর শুধু অত্যাচারই নয়, সাধারণ জনগণের উপরও শোষণ করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। যতদিন পর্যন্ত গণতন্ত্র না আসবে, মানুষের মৌলিক অধিকার না আসবে, মানুষের ভোটের অধিকার না আসবে, ততদিন পর্যন্ত শত নির্যাতন নিপীড়নের মুখেও বিএনপি আন্দোলন করেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। গণতন্ত্র কবি সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়েছে রায়দা পরিবহনের একটি বাস। এ ঘটনায় সিভিল এভিয়েশনের এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এই বিমানবন্দরের ৩য় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারিতে এই ঘটনা ঘটে। বিষয়টি জানিয়ে বিমানবন্দর থানা পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩য় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাইদুল ইসলাম। এ সময় তার মোটরসাইকেলটি রায়দা পরিবহনের নিচে চাপা পড়ে। দেশের ৪ জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। এর মধ্যে গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। নুসরা শারমিনের রিপোর্ট। গ্রীষ্মের প্রখর তাপে নাকাল রাজধানীবাসী। বিগত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ধারাবাহিকভাবে আরও বাড়তে পারে। রোদের প্রখর তাপে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। জানিয়েছেন অসহনীয় গরমে দিশেহারা তারা। গরম, অতিরিক্ত গরম, সহ্য না অসহ্য। এই যে গরম, এর মধ্যে কিরাম গাড়িগুলো চালাবো, না চালায় তো উপায় নেই। গরমের মধ্যে তো কিছু করান যায় না, গাম কালে ফাওয়াতে পরে, মাথাতে ফাওয়া পরে, কিছু করান যায় না, দোয়ানদারি করা যায় না গামে। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে দিনকে দিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ, যা অব্যাহত থাকতে পারে পুরো এপ্রিল মাস জুড়ে। তবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বড় ধরনের স্কল লাইন গঠন করে বজ্রঝড়ের সম্ভাবনা খুবই কম, তবে বিচ্ছিন্নভাবে ছোট ছোট ঝড় হবে, যা বিদ্যমান তাপপ্রবাহকে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবে না। গোটা বিশ্বে বিগত বছরগুলোর তুলনায় ২০২৩ সালের তাপমাত্রা ছিল সর্বোচ্চ, যে কারণে ২০২৩ সালকে সর্বোচ্চ তাপমাত্রার বছর বলে বিবেচনা করা হয়। আর তাই এবছর ২০২৩ সালের তাপমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে, যে কারণে আবহাওয়াবিদরা অতিরিক্ত গরম এবং প্রখর রোদের তাপ পরিহার করার পরামর্শ দিয়েছেন। এখন সারা বাংলাদেশ ব্যাপী ৩৬ থেকে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু এই তাপমাত্রাই অনুভব হচ্ছে ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। সূর্যের প্রখর আলো থাকে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত। এই প্রখর সূর্যের আলো এড়িয়ে চলতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এই ২০২৪ সালও পৃথিবীতে উত্তপ্ত বছর হিসেবে বিবেচিত হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ চুয়াডাঙ্গায় ৪১.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৫%। এদিকে চুয়াডাঙ্গায় তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনপদে। মানুষের পাশাপাশি হাঁসফাঁস অবস্থা পশু পাখিরও। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। প্রখর রোদে পথ ঘাট সবকিছুই উত্তপ্ত। রোদে অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। কমেছে রিক্সা, ভ্যান চলাচল। ফুটপাতে ব্যবসায়ীদের বেচাকেনা কমেছে ইতোমধ্যে। দিন যতই গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। তীব্র গরমে পথচারী ও কর্মব্যস্ত মানুষ হাঁপিয়ে উঠছেন। তাই গরম থেকে কিছুটা প্রশান্তি পেতে ও তৃষ্ণা মেটাতে রাজধানীতে অনেকেই পথের ধারে তৈরি অস্বাস্থ্যকর ঠান্ডা শরবত খাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কেমিক্যাল মেশানো ঠান্ডা শরবত খেয়ে যে কোনো মুহূর্তে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঝুঁকি রয়েছে হেপাটাইটিস এবং টাইফয়েডেরও। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। চলমান তাপপ্রবাহে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তাপমাত্রা বাড়ায় গরমে ক্লান্ত পথিক ও রাস্তায় কর্মব্যস্ত মানুষ। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে দাবদাহের মাঝে পান করছেন লেবু ও বেলসহ নানা ধরনের ফলের শরবত। চোখের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ পানি দিয়ে তৈরি হলেও দোকানদারদের দাবি এসব শরবত স্বাস্থ্যসম্মত। ফিল্টার পানি ব্যবহার করি। কোন কোম্পানির ফিল্টার পানি? তা তো জানি না, কোম্পানিতে দেওয়া যায়। কোন পানি দিয়ে তৈরি এটা যদি আমি দেখতাম তাহলে তো আপনি আমার প্রশ্নটা করতেন না। এখন জানি যে বাইতুল মোকাররমের পশ্চিম সাইডে ওই গেটে ভালো পাওয়া যায়, ওখান থেকে আইনা ব্যবহার করা হয়। চিনি দেই, চেনান দেই, বরফ দেই, লেবু দেই, বিট লবণ দেই। দোকানদারের কথা বিশ্বাস করে পথচারীরা নির্বিঘ্নে পান করছেন নানা ধরনের শরবত। ভালো লাগছে, খাইছি, ভালো লাগছে, ঠান্ডা, ভালো গলার চেষ্টা মিটাই। ওর কাছে আমি জিজ্ঞেস করে নিলাম প্রথমেই, ও বললো যে না এটা ফিল্টার পানি। এটা স্বাস্থ্যকর অবশ্যই না, তারপরও এখন রাস্তাঘাটে আর কি পাওয়া যায়, তৃপ্তি নেওয়ার জন্য এটা খাওয়া, আর কিছুই না। রাস্তাঘাটে যেসব খাবার তৈরি হয় এইসব আমাদের খাওয়া উচিত নয়। এইসবের মধ্যে কেমিক্যাল বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়। আপনার মাধ্যমে সবাইকে সাজেস্ট করবো যে সবাই যেন বরফ ছাড়া খায়, বরফটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে খোলামেলা পরিবেশে তৈরি শরবত ও পানীয় উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। যখন এই গরমের মধ্যে কেউ অতিরিক্ত ঠান্ডা পানি খুব দ্রুত খায়, এটা কিন্তু স্বাস্থ্যকর নয়। এটা কিন্তু আমাদের শরীরে ইন্টারনাল টেম্পারেচারটাকে হঠাৎ করে র্যাপিড ডাউন করে দেয়। রাস্তাঘাটে যে শরবত পাওয়া যাচ্ছে অথবা ঠান্ডা পানীয় ফুটপাথে পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু পানির সোর্সটা আমাদের দেখতে হবে। দেখা গেলো যেগুলো খুব অস্বাস্থ্যকর পানি দিয়ে বানাচ্ছে। তীব্র গরমে স্বস্তি পেতে স্বাস্থ্যসম্মত উপায়ে পানীয় পান করার পাশাপাশি নানা পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বারবার মুখে পানি দেওয়া, একটা ভিজা রুমাল রাখা যেটা শরীরে স্পঞ্জিং করা, আর পানি আপনি দরকার বোধে রাস্তার পানি না খেয়ে, অস্বাস্থ্যকর পানি না খেয়ে আপনি যখন একটা দোকান থেকে মিনারেল ওয়াটার নিলেন যখন আপনি ফুটপাথে থাকবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানী বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে। তবে সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার তেলের দাম বাড়লেও আগের মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এছাড়া আলু, মাছের দাম চড়া, নতুন করে বাড়েনি সবজির দাম, কিছুটা কমেছে মুরগির দাম। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। বাজারে আলু ও মশলা পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের নিত্যপণ্য। আলুর রেট ঈদের আগে 28-29 ছিল, বর্তমানে 5-50 টাকা কেজি চলতেছে। ঈদের আগে ছিল 35 টাকা 40 টাকা, ঈদের পরে দাম বাড়ছে। তবে সরবরাহ না থাকায় সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সয়াবিন তেল। 5 লিটারে 10 টাকা করে বাড়ছে। এই মালটা হয়তো আপনার শনিবার রোববারে ছড়িয়ে আসবে। এগুলি আগের আছে, আগের দামে আমরা বিক্রি করছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলি আগের দামে আছে। বেড়েছে আলু ও মাছের দাম, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চাষের পাবদা মাছ 350-400 টাকা কেজি, চাষের রুই মাছ 400 টাকা কেজি, কাতল মাছ 400-450 টাকা কেজি, এই নদীর চিংড়ি মাছ 1200 টাকা 1100 টাকা কেজি, দেশি মাগুর মাছ 1000-900 টাকা কেজি, ইলিশ মাছ তো অনেক দাম। এর আগে ছিল 240-50 টাকা কেজি, এখন ঈদের পরে হইতেছে আপনার ব্রয়লার 210 টাকা 220 টাকা কেজি। এছাড়া চাল, ডাল ও সবজির দাম আগের মতোই। সামনে আমাদের যে বৈশাখ সিজন, আমরা হয়তোবা 1-2 সপ্তাহ পরে চাল পাবো, পাইলে আশাবাদী আমরা চালের দাম কমবে। যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, মুদি আইটেম যা কিছু যা বাড়ার আগে যে বাড়ছে ঈদের আগে আর কমে নাই, ওই মিলে এইভাবে ভরে আছে, কিছুই কমে নাই। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বরিশালে তরমুজ, গরুর মাংসের পর এবার ব্যবসায়িক সিন্ডিকেটে পড়েছে ডাব। অসুস্থ রোগীর পথ্য বা তাপদাহে তৃষ্ণা নিবারণের জন্য কার্যকর ডাব এখন সর্বসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। আসাদ চৌধুরীর ক্যামেরায় ডাব ব্যবসায়ীদের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা নিবারণে বা অসুস্থ রোগীর প্রত্যয় হিসেবে দেশি পানীয় ফল ডাবের বিকল্প নেই। ভৌগোলিক কারণেই এ অঞ্চলে উৎপাদনেও এগিয়ে এই ডাব। একটু গরমেই কয়েক গুণ বেড়ে যায় এর কদর। তখনই নড়ে চড়ে বসে ডাব ব্যবসার অসাধু সিন্ডিকেট। দেশি ফলগুলোর দিকে একটু সরকার এবং ভোক্তা অধিকার একটু নজর দেওয়া উচিত, যাতে এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। শরীরের জন্য প্রয়োজন একটা ডাব, সেই ডাব খেতে আসলে আমরা
ডাব খেতে পারি না। আমরা অসহায় হয়ে পড়েছি এই সিন্ডিকেটের কাছে। গাছ মালিক ডাব প্রতি 30 থেকে 40 টাকা পেলেও সাধারণ গ্রাহককে কিনতে হয় 100 থেকে 150 টাকায়। হাসপাতালের সামনের চিত্র হয় আরো ভয়ানক। রোগী ভর্তি, সেই জন্য কি ডাব নিতে আসছি, দাম অনেক বেশি। সবকিছু দাম কমাই দেওয়া, এটা সরকারের কাছে এটাই দাম। ডাবের দাম শুনেই নাভিশ্বাস ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তাই দ্রুত এই নিত্য প্রয়োজনীয় ফলের মূল্য নির্ধারণের দাবি সচেতন মহলের। কিছু লাভ হইবে, তারপর তো বিক্রি করবে, তাই বলে যে যেই টাকা দিনছে তার দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি করবে, এটা তো হয় না। টাওয়ার থাকতে গাছে ফলন খুব, রোজার আগে হইতো না ডাব সব কাটতে গ্রামেরা তাতে ঢাকায় বেঁচে দিয়েছে। জানে 2টা লোক খাটে, 2টা লোকের বদলা আসে না, একটা গাড়ি বেড়া আসে না। আর আমার দ্বারা কয়টা বেচবে, আমি কয়টা বেচবো, আমার তো 10টা লাগবে। ডাব সহ সকল পণ্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণের আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। ডাব সহ যে কোনো ফলই হোক বা অন্য কোনো পণ্য, সেটা যাতে মূল্য যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমরা কাজ করব। প্রচণ্ড এই তাপদাহে দেশি ফল ডাব তৃষ্ণা নিবারণের কারণ। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর মূল্য শুনে ক্রেতাদের যেন নাভিশ্বাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন যদি যুদ্ধ লেগেই পড়ে তাহলে দেশের রপ্তানি আমদানি অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বে। ডলার ও জ্বালানি তেলের দাম বাড়বে, সেই সাথে বাড়বে উৎপাদন ব্যয়। ফলে প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারকে এখনই প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন, সবশেষ ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও। এমনিতেই আগের পরিস্থিতি সামলে উঠতে আরও সময় লাগবে। তার মধ্যে যদি আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। তো যুদ্ধ মানেই ধ্বংস, আর এই ধ্বংস প্রত্যেকটা সেক্টরে। ব্যবসায়ীর ক্ষেত্রে তো অবশ্যই ইফেক্টিভ। যুদ্ধ হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আমাদের কাছ থেকে কিনবে না, আমরা তাদের কাছ থেকে যেটা নিব, বিশেষ করে তেলের উপর একটা ইফেক্ট পড়বে। আর তেলের উপরে ইফেক্ট পড়লে বিশ্বব্যাপী অর্থনীতির উপর একটা ইফেক্ট পড়বে, এটা নিশ্চিত। তেলের দাম বাড়বে, শিপিং কস্ট বাড়বে, সব কিছু বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন আমাদের সবকিছুই আমাদের এটার মধ্যে জীবনযাত্রার মধ্যে একটা পড়বে, একটা প্রভাব পড়বে এটার মধ্যে। যুদ্ধে আমরা সরাসরি এফেক্টেড না হলে কিন্তু আমরা পার্টলি এফেক্টেড। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ শুরু হলে অবশ্যই জ্বালানির দাম বাড়বে, সেক্ষেত্রে দেশের প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে, ফলে বাদ যাবে না ব্যবসা বাণিজ্য। ইরান ইসরায়েল ওয়ারটা যদি চলতে থাকে বা এটা যদি আরও এক্সপান্ড করে তো ডেফিনেটলি তেলের প্রোডাকশন কমে যাবে। তেলের প্রোডাকশন কমে গেলে তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে গেলে তো আমাদের আমদানি খরচ বেড়ে যাবে, তাই না? ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, আপনার ইম্পোর্টের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। এমনিতে আমাদের বিরাট আমদানি রপ্তানির বিরাট একটা ঘাটতি, তার মধ্যে যদি আমদানি কস্ট যদি আরও বেড়ে যায় তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের উপর ইম্প্যাক্ট আরও বাজেভাবে পড়বে এবং আমাদের ডলার ক্রাইসিসটা আরও প্রলং করবে। সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সহজভাবে অর্থাৎ এখান থেকে রপ্তানি করা যায় এবং সহজভাবেই আমদানি করা যায়, সেটাই সরকারে দেখবে। বিশ্ব নেতৃত্বের সঙ্গে বসা, জাতিসংঘের সঙ্গে বসা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটাকে নিরসন করা। অর্থনীতি ভালো চলে, কখনো খারাপ চলে, তো যখন খারাপ চলে তখন কিন্তু আপনি ভালো চলার মতো করে আপনি চলবেন না, তখন আপনাকে একেবারে খুব প্রায়োরিটি বেসিসে আপনাকে চলতে হবে, যেখানে খরচ করলে আপনার নয়। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 1 ঘন্টার চেষ্টায় ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ বিভাগের আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। হাসান জাকের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ বিভাগের 5ম তলায় আগুন লাগার ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশু রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে দ্রুত প্রস্থান করেন স্বজনেরা। কেউ যে বাচ্চা নিয়ে নামবে, কেউ উঠবে, এরকম আতঙ্ক ফিল করতো সবাই। সিলিংয়ের মধ্যে ধাও ধাও করে যখন ধরে গেছে তখন যার যার বাচ্চা লো এবং যে যেমনি পারছে আর কি টাইনে ছিঁড়া মনে করেন যে কি বাইরে এসেছে। নাচরা তো বেরোতে দেয় না, প্রতিদিনই কি আগুন লাগে, বেরোতে দেয় না সবাই। তারপরে সবাই জোর করে রুমের থেকে বের হচ্ছে, সবাই বললো আগুন লাগছে, এই জন্য বের হয়ে চলে আসছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও ঘটনার খবরে ভর্তি রোগীদের সরিয়ে নেন অন্যত্র।
আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় বিকেলে 2:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আমরা লোকজনকে প্রোটেক্ট করা, নিরাপদে ফায়ার ব্রিগেড কাজ করতে পারে, আমরা সেইগুলোকে নিশ্চয়তা বিধানের জন্য কাজ করছি। তদন্ত সাপেক্ষে অ্যাকচুয়াল কারণটা বের হবে। আমরা প্রাথমিকভাবে এসি বা ইলেকট্রিসিটি থেকে এটা হতে পারে বলে সাসপেক্ট করছি আর কি। পরে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্দাজ করে কিছু বলা উচিত না, নিজেরা যদিও অনেক কিছু বুঝি, তারপরে তদন্ত কমিটি একটা সঙ্গে সঙ্গে করা হয়েছে। তদন্ত কমিটি যে রিপোর্ট দেবে সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে পরে বিশ্লেষণ করা হবে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের জের ধরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিজিপি আরও 13 সদস্য পালিয়ে এসেছে। শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীতে নতুন করে বিজিপির আরও 13 জন সদস্য পালিয়ে এসে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। কোস্টগার্ড 13 বিজিপি সদস্যকে বিজিবির নাইক্ষংছড়ি ব্যাটালিয়নের 11 বিজিবি নিকট হস্তান্তর করে। বর্তমানে সেখানে সর্বমোট 285 জন মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্য আশ্রয় গ্রহণ করে অবস্থান করছেন। তবে এসব আশ্রিতদের মিয়ানমারে 22 এপ্রিল ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উচ্চমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে সকাল 9টা থেকে শুরু হয়, ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। সবকিছু ঠিকঠাক থাকলে রাতেই জানানো হতে পারে ফলাফল বলে মনে করছেন প্রার্থী ভোটাররা। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা 571 জন। 21 সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2 প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজল এবং অন্যটিতে নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। আমি গতবার হেরেছি, আমি নিজে এসে রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালা পরিয়ে দিয়েছি এবং তাকে ওত করিয়ে দিয়ে গেছি। আমার কাছে এটা একটা স্পোর্ট, স্পোর্টে এটা একটা খেলা, যে জিতবে তাকে মালা পরিয়ে দিতে হবে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক মামলা নেই, সব মামলা অপরাধের বললেন প্রধানমন্ত্রী। কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতা কর্মীদের কাজ করার আহ্বান। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে দিশেহারা বিএনপি নিজেরাই বিপদে, মন্তব্য ওবায়দুল কাদেরের। খেলায় অচিরেই পরাজিত হবে আওয়ামী লীগ বললেন রিজভী। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি, হিট অ্যালার্ট জারি। রাজধানী বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম। আলু, মাছের দাম চড়া, সিন্ডিকেটের কারণে বর্ষালে ক্রয় ক্ষমতার বাইরে দাম। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।